দীঘা। এতদিন আপনারা কলকাতা থেকে দীঘা যাওয়ার অনেক বাসের ভিডিওই দেখেছেন, কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে দীঘা থেকে কলকাতা ফেরার অভিজ্ঞতা নিয়ে। কিভাবে লাস্ট মিনিটে বাস বুক করবেন, কোথা থেকে উঠবেন, কতক্ষণ সময় লাগবে, কত দাম পড়বে, আর কি কি সুবিধা অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাদেরকে এই জার্নিতে, তার সবটাই কিন্তু ডিটেলসে বলা থাকবে আজকে আমার এই ভিডিওটাতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং জার্নিটা এইবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা and you're with me Talkative। সো গাইস, এতদিন আমি ছিলাম দীঘাতে। তোমরা এতদিন নিশ্চয়ই আমার চ্যানেলে দীঘা সিরিজে অন্যান্য ভিডিও দেখেছো। প্রত্যেকবারই আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কলকাতা থেকে দীঘা কিংবা মন্দারমণি কিংবা তাজপুর আসার ভিডিও। বাট অনেকেই আমাকে বলো যে এখান থেকে ফেরার এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা তোমরা জানতে চাও। তাই ভাবলাম কেননা প্রথমবারের জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘা থেকে আমার কলকাতায় ফেরার এক্সপিরিয়েন্স। তো আমরা বাসের টিকিট বুক করেছি অনলাইনে রেড বাসের মাধ্যমে, আর বুক করেছি রয়্যাল ক্রুজার বলে একটা বাসের। ওটাও একটা ভলভো 2+2 আর কি বাস, সেরকমই তো লেখা ছিল। এবার গেলে সমস্তটা দেখতে পাবো। তো চলো এবারে আমরা হোটেল থেকে চেক আউট করবো, যাবো হচ্ছে যেখানে হচ্ছে বোর্ডিং পয়েন্ট, সেখানে যাবো। দেন সেখান থেকে বোর্ড করে দেন বাসটা কিরকম কি দেখতে, কেমন কি সার্ভিস দিচ্ছে, কখন ছাড়ছে, কখন পৌঁছাচ্ছে, কোথায় স্টপ দিচ্ছে, কিরকম দাম ছিল, তো কখন ছাড়ছে, কখন পৌঁছাচ্ছে, কেমন কি দাম নিয়েছে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দীঘায় থেকে থেকে প্রচন্ড ট্যান পড়ে গেছে, আর আজকে যেহেতু ফেরার দিন, তাই চোখ মুখের অবস্থা খারাপ। বাট চলো সমস্ত ইনফরমেশনটা দেওয়া যাক অ্যান্ড বেরোনো যাক এখান থেকে চেক আউট করে। একেবারে আমি তোমাদের সাথে কথা বলবো যখন একেবারে বাসে উঠে যাবো, ততক্ষণে তো দেখতে থাকো। হোটেল থেকে চেক আউট করে সমস্ত লাগেজ নিয়ে আমরা অটো বুক করে এইবার চলেছি আমাদের যে বোর্ডিং পয়েন্ট ছিল সেটা, যেটা হলো ওল্ড দীঘা শনি মন্দির। যখনই কোনো ছুটি শেষ হয়ে যায়, সেটা কোনো বড় ট্রিপ হতে পারে কিংবা ছোট ট্রিপ, মন তো খারাপ একটু লাগেই, তাই না? তো যাই হোক, মোটামুটি আধ ঘন্টা পরে অটো করে এসে আমরা কিন্তু পৌঁছে গেলাম শনি মন্দিরের সামনে। এখানে এরকম একটা বট গাছ মতো জায়গা ছিল, যেখানে আমাদের অটো দাঁড় করিয়ে দিয়েছিল। এখানে তোমরা বসার জায়গা পেয়ে যাবে গাছের তলায়, আর সামনে কিছু প্রচুর দোকানও রয়েছে। তো তোমরা কোনো কিছু কেনাকাটি থাকলে কিন্তু কিনে নিতেও পারবে। আর এইটা হচ্ছে আমাদের যে বাসের ট্র্যাকিং অ্যাপটা। তো আমরা এইবার বুক করেছিলাম রেড বাসের মাধ্যমে, যেমনটা তোমাদের বললাম। তো আমরা বাসটাকে কিন্তু ট্র্যাক করতে পারছিলাম। তোমরা একবার ওই অ্যাপটা চেক করবে, তাহলে কিন্তু জানতে পারবে। আর আমাদের বাসের টাইম ছিল 1টা 5, তবে মোটামুটি ওই 1টা 10 নাগাদ কিন্তু আমাদের বাস এসে পৌঁছালো আমাদের সামনে, একদম যে লোকেশন বলা ছিল সেখানেই। আর ফার্স্টেই চললো হচ্ছে সমস্ত লাগেজ তুলে দেওয়ার পালা। তো ফার্স্টেই আমরা বাসটা আসার পরেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, লাগেজ তুললাম, আর এইবারে পালা হচ্ছে বাসেতে ওঠার। তো চলো ওঠা যাক বাসে, অ্যান্ড আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বাসটা দেখতে অনেকটা এইরকম। একটা কথা বলে দিই, বাসটা কিন্তু ফুল প্যাসেঞ্জার্স নিয়ে এসেছিল। প্যাসেঞ্জার্সরা নামতেই আমাদেরকে বলেছিল উঠে যেতে, যেহেতু সময় হয়ে গেছিল। আর বাসটা দেখতে ছিল অনেকটা এইরকম 2x2 সিটার বলতে পারো। সিটগুলো বেশ ভালো দেখতে, কমফোর্টেবল দেখতে, আর বাসটাও কিন্তু দেখতে বেশ ভালোই ছিল। অতটা যদি লাক্সারিয়াস নাও বলি, তবে দেখতে ঠিকঠাক ডিসেন্টই ছিল কিন্তু বলা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি সিটের কন্ডিশন। একদম হেডরেস্টের জায়গায় এরকম হোয়াইট কভার ছিল, তাছাড়া ব্লু সিট ছিল। আর এখানে কিন্তু এক্সট্রা এরকম কাফ রেস্ট কিংবা লেগ রেস্ট, এই কিন্তু একটা খুব সুন্দর সুযোগ সুবিধে ছিল। আর তাছাড়া যে আইলটা রয়েছে সেটাও বেশ বড় ছিল, আর ওপরে লাগেজ রাখার জন্য, মোটামুটি ছোট লাগেজ বা ব্যাকপ্যাক রাখার জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস তোমরা পেয়ে যাবে যে সিটগুলো রয়েছে তার উপরে। এটা হচ্ছে বাসের সামনের দিকটা, যেখানে ড্রাইভার দাদা বসে বাসটা চালাবেন। বাসটা একটু নোংরা ছিল ওঠার মুহূর্তেই, যেমনটা বললাম যে প্যাসেঞ্জাররা নামার সাথে সাথেই আমরা উঠে গেছিলাম। তবে আমরা উঠে বসার কিছুক্ষণ পরে কিন্তু কন্ট্রাক্টর দাদা মোটামুটি বাসটা ক্লিন করে দেওয়ার চেষ্টা করছিলেন। তো যাই হোক, এইবারে পালা হচ্ছে সিটে বসার। তো সিটে বসতে গিয়ে আমার তো বেশ কমফোর্টেবলই লাগলো। আর মাঝখানে কিন্তু তোমরা এরকম একটা হ্যান্ড রেস্টও পেয়ে যাবে, যেটা কিন্তু দুটো সিটকে ডিভাইড করে দিচ্ছে। এটা হচ্ছে মোটামুটি লেগ স্পেস। তার সাথে কিন্তু একটা ছোট ডাস্টবিন মতো রয়েছে, জলের বোতল আটকানোর মতো একটা জায়গা রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে হ্যান্ডেল, যাতে বাস ব্রেক মারলে কোনো রকম অসুবিধায় তোমাদেরকে পড়তে না হয়। আর ওপরটা দেখতে অনেকটা এইরকম। ওপরে তোমরা পেয়ে যাবে কিন্তু একটা স্পিকার, তার সাথে কিন্তু পেয়ে যাবে এসি দুটো ডাক্ট মতো, যাতে তোমরা এসিটাকে ঠিকঠাক করে নিতে পারবে তোমাদের মাথার দিকে। তাছাড়া রিডিং লাইটে দুটো লাইট ছিল, যেই লাইটটা কিন্তু জ্বলছিল না, যেহেতু আমরা দুপুর বেলায় ট্রাভেল করছিলাম। আর আমার বাদিকটা দেখছিল অনেকটা এইরকম, যে গ্লাস ব্রেক করার জন্য যা যা জিনিসপত্র দরকার সেই সমস্তটা ছিল। আর কার্টেন্সটাও কিন্তু বেশ ক্লিন ছিল। আর আমি যখন লিন হয়ে যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই বেশ লিন হতে পারছিলাম। আর যখন আমি ওই ট্রিগারটা তুলে দিচ্ছিলাম তখন কিন্তু এরকম লাগছিল অনেকটা দেখতে। আর এই হচ্ছে মোটামুটি আমার পাশে যে জানালাটা রয়েছে সেইটার দূরত্ব।
আর এইটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কোনটা টিপে তোমরা লিন হবে। তো এইটা হচ্ছে ট্রিগারটা, যেটাকে পুশ করলে কিন্তু তোমরা লিন হতে পারবে। আবার তোমরা যদি পুশ করো ব্যাকওয়ার্ডসে তাহলে কিন্তু আবার নর্মাল হয়ে যাবে তোমাদের সিটটা। তো এই হচ্ছে মোটামুটি কন্ডিশন। এইবার আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রিগারটা আমি তোমাদেরকে দেখালাম অপোজিটে, তো এই ট্রিগারটা পুশ করলে কিন্তু তোমরা লিনও হতে পারবে। তাছাড়া এই যে কাফ রেস্টটা রয়েছে সেটার জন্য কিন্তু একটা আলাদা ট্রিগার রয়েছে। তো মোটামুটি সবটা যখন তোমরা করে নেবে, লাইক যখন লিনও হয়ে যাবে আর কাফ রেস্টটাও যখন তোমরা উঠিয়ে নেবে, তখন বাসটায় যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে। আর এই যে এখানে তোমরা জুতো রাখার বা পা রাখার জন্য কিন্তু একটা তোমরা জায়গা পেয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি সমস্ত কিছু বাসের সুবিধে। আর আমাদের বাসটা কিন্তু ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট করে মোটামুটি ওই 1:20-25 নাগাদ নিউ দীঘা থেকে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। তো গাইজ বাসে উঠে বসে গেছি। আমাদের বাসটা ছাড়ার কথা ছিল এক্স্যাক্টলি 1টায়, কিন্তু ছেড়েছে ওই 1:15 ওরকম নাগাদ। আমাদের যে বোর্ডিং পয়েন্ট ছিল সেটা ছিল হচ্ছে ওল্ড দীঘা শনি মন্দির। ওখানেই পরপর সারিবদ্ধভাবে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে আমরা ফার্স্ট টাইম বাসে উঠলাম, তাই জন্য মোটামুটি 8 ঘন্টা আগে চলে এসেছিলাম। বসার জায়গা ছিল, খুব একটা ভালো যদিও ছিল না, গাছতলাই ছিল, বাট তোমরা বসার জায়গা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো সেখানেই এসে বাসটা থামলো। তবে বাসটা কিন্তু সমস্ত যাত্রী নিয়ে এসেছিল, আর আসতেই একটু দেরি হয়ে গেছে, 1:05 মতো বেজে গেছে। তাই জন্য কিন্তু ক্লিনিংটা সেই রকম ভাবে হয়নি, বাট মোটামুটি ওভারঅল ক্লিন করে দিয়েছে, যেমনটা আমি ওদেরকে দেখালাম। তো এখন মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। তবে সিটটা নিয়ে বলি, সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল। যেমনটা লিন হওয়া যাচ্ছে পিছন দিকে, তেমনই কিন্তু এখানে কাফ রেস্ট রয়েছে, যেমনটা তোমাদেরকে দেখালাম। তো কাফ রেস্টটা দিয়ে যখন পুরোপুরি তোমরা লিন হবে, তাহলে কিন্তু এটা সত্যি একটা সেমি স্লিপার বাসের মধ্যে আকার ধারণ করছে। তো মোটামুটি দুপুরবেলায় 1টার সময় সবাই লাঞ্চ করে, বা এখানে অনেকে খাবার নিয়েও উঠেছে নিশ্চয়ই, করে তারপরে কিন্তু ঘুমোতে খুব একটা খারাপ হবে না। আর যে জানালা কন্ডিশন রয়েছে সেটাও খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, একটু হেজি তো রয়েছে, বাট ঠিকঠাক আছে। কার্টেন্স আছে, এসির দাগ তো আপাতত ঠিকই আছে, যদিও গরম লাগছে, বাট এক্ষুনি ছেড়েছে যখন সব ঠিকই হবে আশা করি। যা হবে না হবে আমি তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো এবার যাত্রাটা শুরু হয়েছে। পুরো যাত্রাটাই আমার কেমন কি এক্সপিরিয়েন্স হবে, কোথায় থামবে, কতক্ষণে গিয়ে কলকাতায় পৌঁছাবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকো। এখন দীঘায় যাওয়া মানে যে জন্য আমরা যে টানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে দীঘা নবনির্মিত জগন্নাথ মন্দির। আর যখন বাসে করে কলকাতায় ফিরছিলাম তখন জগন্নাথ মন্দিরের এই দৃশ্যটা দেখে নিজেকে আর সামলাতেই পারছিলাম না, মনে হচ্ছিল আবার কবে আসবো জগন্নাথ দেবকে দেখতে। তো যাই হোক, এইভাবেই শুরু হয়ে গেল আমাদের যাত্রা। তো চলো একেবারে মন্দারমণিতে নেমে তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি 1:55 নাগাদ আমাদের বাস এসে দাঁড়ালো চাউলখোলাতে, অর্থাৎ যারা মন্দারমণি থেকে এই বাসটা বোর্ড করবে তাদের জন্য বাসটা এসে দাঁড়ালো। আমাদের যখন আমরা দীঘা থেকে বোর্ড করেছিলাম তখন কিন্তু প্রায় বাসটা ফাঁকাই ছিল, আর আস্তে আস্তে দেখলাম মন্দারমণি থেকে বাসটা কিন্তু সম্পূর্ণ ভরে যাচ্ছিল। আর তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি 1:59 মানে প্রায় 2টো বাজে। আমাদের সমস্ত যে প্যাসেঞ্জার্সরা রয়েছে তারা তাদের ব্যাগ রেখে আস্তে আস্তে উঠে পড়ছে বাসের দিকে। মন্দারমণি থেকে সমস্ত প্যাসেঞ্জার্সরা ওঠার পরে বাসটা পুরোই ফুল হয়ে গেছিলেন। তারপরে কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হলো এই 500 ml জলের বোতল, যেটা তোমরা জনপ্রতি একটা করে জলের বোতল পেয়ে যাবে এই জার্নিটাতে। তো চলো দেখা যাক যে এরপরে নেক্সট স্টপ আমাদের কখন আসছে আর কটার সময় আমাদের বাসটা থামছে। সো গাইস, অ্যারাউন্ড 4টের দিকে কিন্তু আমাদের বাস এসে থামলো কোলাঘাটে। তো চলো নিচে নামা যাক। কোথায় থেমেছে সেখানে তোমরা কি খাওয়া দাবার পেয়ে যাবে, ওয়াশরুমটা কেমন রয়েছে মোটামুটি আমি ওভারঅল দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড বাসটা এখন ফাঁকা আছে, তো সেটা একটু ট্যুর চলো ছোট করে তোমাদেরকে শেয়ার করে দিই। সো দেখতে থাকো, এরপর একেবারে কথা বলছি কলকাতায় নেমে। আমাদের এই বাসটা ভেতর থেকে কেমন দেখতে তোমাদেরকে তো দেখালাম, তবে সামনেটা দেখতে ছিল অনেকটা এইরকম, আর সাইডটা দেখতে ছিল অনেকটা এইরকম। বেশ সুন্দর ব্লু কালারের ছিল আমাদের এই রয়্যাল ক্রুজারের বাসটা, আর দেখতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। তবে কোলাঘাটে আমাদের এই বাসটা এসে কিন্তু দাঁড়িয়েছিল বালাজি রেস্টুরেন্টে, যেটা দেখতে ছিল অনেকটা এইরকম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় কিন্তু একটা ভালো মানের রেস্টুরেন্ট হচ্ছে এই হোটেল বালাজি। এই বালাজি রেস্টুরেন্টে কিন্তু তোমরা ওয়াশরুমের ফেসিলিটিসও পেয়ে যাবে। এইটা হচ্ছে ওয়াশরুম, একটা রয়েছে জেন্টসের জন্য, একটা রয়েছে
হয়েছে লেডিসদের জন্য। এখানে সৌভিক থেমেছিল, তো সৌভিক এই ভিডিওগুলো করে এনেছিল আমার জন্য। তো যাই হোক, তোমরা এখানে টয়লেট ব্রেকের পারপাসে এবং খাওয়া দাওয়া টুকটাক খাওয়া দাওয়ার জন্য কিন্তু বিকেলবেলায় সমস্ত কিছুই পেয়ে যাবে এই বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মিনিট করে আমাদের বাসটা বালাজি রেস্টুরেন্টে দাঁড়িয়ে এইবার রওনা দিল আমাদের লাস্ট স্টপ অর্থাৎ স্প্ল্যানেডের উদ্দেশ্যে। আর আমাদের এই ব্রেকটা হয়ে যাওয়ার পরে বাসের ভেতরটা দেখতে লাগছিল অনেকটা এইরকম। কেউ কেউ ফোন ঘাটছিলেন, কেউ বা একটু একটু ঘুমিয়ে নিচ্ছিলেন, আবার কেউ বা আমার মতো এত সুন্দর সানসেট এনজয় করছিলেন বাড়ি ফেরার পথে। খুব সুন্দরভাবে আমরা সানসেট দেখতে দেখতে কলকাতার পথে এগিয়ে চলছিলাম। এবার তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি, তোমাদের এই গোটা জার্নিটাতে কিন্তু তোমরা রেড বাস অ্যাপটা ফলো করতে ভুলো না। আমরা যেহেতু লাস্ট মিনিট বুক করেছিলাম, সমস্ত কিছুই কিন্তু আমাদের সমস্ত আপডেটসে কিন্তু আমাদেরকে চলে আসছিল যে অ্যাপের নোটিফিকেশন রয়েছে সেখানে। অ্যাট দ্য সেম টাইম হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা সমস্ত আপডেটস পাচ্ছিলাম। তাছাড়া সারাক্ষণই কিন্তু আমরা ট্র্যাক করতে পারছিলাম এখন আমরা কোথায় রয়েছি, কতক্ষণে আমরা কলকাতায় পৌঁছাবো। সেই সবটা জানতে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপটা একবার দেখতে ভুলো না। আর হোয়াটসঅ্যাপেও কিন্তু এনারা সমস্ত আপডেট পাঠিয়ে রাখেন। আর দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু এখন ঢুকে গেছি কলকাতাতে। নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 20-25 মিনিট দেরিতে আমাদের বাস কিন্তু পৌঁছে দিল আমাদেরকে স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। এই যে বাস স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্যামলীর যে বাসগুলো দাঁড়ায় যেখানে এক্স্যাক্টলি তার অপোজিটে। আর বাসটা সমস্ত যাত্রীকে এবং তার সমস্ত ব্যাগপত্র নামিয়ে কিন্তু এইবার রওনা দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। তো যাই হোক, আমাদের এই বাস জার্নিটা ছিল অনেকটা এইরকম। আর আমাদেরকে যেখানে দাঁড় করিয়েছিল সেই জায়গাটা আমি ভালো মতো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমরা ক্যাবে করে চলছি আমাদের বাড়ির পথে। সো গাইস, নেমে গেছি স্প্ল্যানেডে এবং এখন বসে রয়েছি ক্যাবে, তো যাচ্ছি বাড়িতে। তো তোমাদেরকে কয়েকটা কথা শেয়ার করে নিই আমার এই গোটা এক্সপিরিয়েন্সটাতে। তো যেমনটা বললাম যে একটা বাস ছিল, বাসটা একটু লেট করেছে 10-20 মিনিটের মতো, তো সেরকম কোনো প্রবলেম ছিল না। বাসটা দীঘা থেকে মোটামুটি ফাঁকাই ছিল, দেন মন্দারমণি থেকে অ্যাকচুয়ালি বাসটা পুরো ভরে ছিল। আর এখানে কিন্তু শ্যামলী কিংবা গ্রিন লাইনের মতো কোনো বাসের ট্যাগ দেওয়া হয় না, তোমাদেরকে তোমাদের লাগেজটা চিনে ঠিকঠাক নিয়ে নিতে হবে। কোনো ট্যাগ বা কোনো নাম্বারিং সিস্টেম কিন্তু নেই। আর মোটামুটি বলবো যে আমাদের 5টায় নামানোর কথা ছিল, এখন 5:30 বাজে। ওই আধ ঘন্টা যেটা শুরুতে হয়েছিল, দেন মন্দারমণিতে কিছুক্ষণ থামতে হয়েছিল, তো ওটাই আধ ঘন্টা মতোই হয়েছে। এমনিতে সব ঠিকই রয়েছে, দেন খুব একটা রাশ ড্রাইভিংও ছিল না, সবকিছুই ভালো ছিল। যেখানে দাঁড়িয়েছিল সেখানেও মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়েছিল, জায়গাটাও বেশ ভালো ছিল। আর যে দামটা আমি পেয়েছি, তবে তোমাদের অবশ্যই বলে দিই যে ওটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। যে দামটা আমি পেয়েছি তার থেকে কম বা বেশি কিন্তু তোমাদের হতে পারে। আমার দাম পড়েছে 450 থেকে 480 টাকা মতো, উইথ জিএসটি অ্যারাউন্ড হলো 500 টাকা, যেটা কিন্তু সেমি স্লিপার বাসের জন্য বেশ ভালো। কারণ কি এখন একদম পিক উইকেন্ড চলছে, আমি যেই সময় এসেছিলাম দীঘাতে, আর মাত্র জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের জন্য দীঘা এখন প্রচন্ড পরিমাণে ভিড়। আর সেখানে এই একদম পুরো প্রপার টাইমে একটা সেমি স্লিপারের বাস কিন্তু এই টাকাতে অন্তত অ্যাভেলেবেল ছিল না। আর কোথায় শ্যামলীর সমস্ত দাম ছিল 750-800, গ্রিন লাইন তো 800, 850, আর বাদবাকিগুলো তো 1000-এরও উপরে ছিল, যেগুলো 9600। তো সব মিলিয়ে আমি বলবো আমার কিন্তু এক্সপিরিয়েন্স খারাপ না। যদি একটু কম দামের মধ্যে তোমরা একটা সেমি স্লিপার বাস চাইছো দীঘা থেকে মন্দারমণি থেকে বা মন্দারমণি থেকে কলকাতা আসার জন্য, তাহলে কিন্তু অবশ্যই এটাকে একবার দেখতেই পারো। তো এই ছিল সমস্ত ইনফরমেশন। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, কমেন্টে আমি সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই বাই। যখনই কোনো ট্রিপ শেষ হয়ে যায়, সেটা ছোট ট্রিপ হোক বা বড়, আমার তো খুব মন খারাপ করে, তবে আবারও এক্সাইটেড হয়ে যাই নতুন কোন জায়গায় যাব সেটা প্ল্যানিং করার জন্যে। তো চলো, এই দীঘার এইবারের জার্নিটা ছিল অনেকটা এইরকম। আমার দীঘা সিরিজের একটা ভিডিও কিন্তু মিস করো না। আর তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো সিরিজের সাথে। বাই বাই।